আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওসমান হাদি হত্যাকারী যারা ভারতে গ্রেফতার হয়েছে এবং এই গ্রেফতারের পরপরই আমরা যে আলোচনা করছি, আলোচনাতে আমরা একটা প্রশ্নই তুলেছি যে এই যে অভিযুক্ত দুই ছেলে রিয়াদ এবং আলমগীর, নানান নামে প্রথম যিনি যাকে শুটার হিসেবে সন্দেহ করা হচ্ছে বা ভিডিওতে দেখা যাচ্ছে, সে এবং আলমগীর এই দুই ছেলে এরা কি তাদের ব্যক্তিগত কারণে ওসমান হাদিকে হত্যা করেছে? আমি বারবারই আমার মাথা থেকে এটা যাচ্ছে না যে এর পেছনে কি আর কোনো রহস্য নাই, এটার সাথে আর কোনো রাজনৈতিক শক্তি, অন্য কোনো নির্বাচন সংক্রান্ত কোন শক্তি, কারণ নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে দিনে দুপুরে এই কাজটা করা হয়েছে। হাসনাত আবদুল্লাহর একটা ফটো কার্ড ঘুরছে যে জজ মিয়ার মতন করে এই হাদি হত্যাকারীদের সাজিয়ে যদি ইনকেলাব মঞ্চ বা জুলাই যোদ্ধাদের হয়রানি করা হয় তাহলে দেখে নেওয়া হবে। আরে বাবা, এর সাথে নিচে কমেন্টে ভর্তি ঠাকুর ঘরে কে রে আমি কলা খাই না। মানুষের সন্দেহের চোখ কি খালি আওয়ামী লীগ ইন্ডিয়া, নাকি এই হাসনাত আবদুল্লাহ, ইনকেলাব মঞ্চ, তাদের চোখের সামনে ঘুরছে ইন্ডিয়া আওয়ামী লীগ? আর আরেকটা পক্ষ তো আছে, ওই পক্ষ তো দুর্বল না, ওই পক্ষ অনেক শক্তিশালী এবং অনেক সমর্থক। তারা সন্দেহ করছে ডালমে কুচ কালা হে, শস্যের মধ্যে ভূত আছে কিনা। ওসমান হাদি হত্যাকাণ্ডের এই আসামিরা গ্রেফতার হওয়ার পরে, ইন্ডিয়াতে গ্রেফতার হওয়ার পরে বেশ কিছু ঘটনা ঘটছে। আচ্ছা, আমার সামনে একটা খবর আছে, ছাত্রদলের ভেতরে নিশ্চয়ই কিছু একটা সন্দেহ ঘুরছে। ছাত্রদল হয়তো প্রকাশ্যে বলছে না। ওই যে মনে আছে ওসমান হাদির হত্যার পরে সাথে সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদিক কায়ুম মির্জা আব্বাসকে লক্ষ্য করে পোস্ট দিয়ে বসেছিল, মির্জা আব্বাস এই কাজ করেছে, মানে এটা প্রি প্ল্যান্ড কিনা। আচ্ছা, তারপরে তো মানুষের মধ্যে ধারণা হয়েছে মির্জা আব্বাস এই কাম করতে, এতটা ব্যাকল মির্জা আব্বাস না। ছাত্রদলের ভেতরে কি এখনো সেই সন্দেহ কাজ করছে যে তাদের অপোনেন্ট কেউ এটা জড়িত? হাদি হত্যাকাণ্ডের ঢাল বানিয়ে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হয়েছিল। ছাত্রদল সাধারণ সম্পাদক, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক, একটা না আরো ঘটনা আছে, আরো দু তিনটা আপনাদেরকে আমি ক্লু ধরবো। এই যে ওসমান হাদির এই হত্যাকারীরা ইন্ডিয়া ধরা খাওয়ার পরে কেমন যেন একটা রহস্য একটা ভাব। ছাত্রদলের সেক্রেটারির কথা শুনে নেন। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যার মূল পরিকল্পনাকারী সন্দেহে দুইজন ব্যক্তিকে আটক করেছে কলকাতা পুলিশের বিশেষ টাস্ক ফোর্স এসটিএফ। এই প্রসঙ্গ টেনে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির বলেছেন, এই হত্যাকাণ্ডকে ঢাল বানিয়ে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করেছিল কিছু নৈরাজ্যবাদী দুষ্ট গোষ্ঠী। ফেসবুক স্ট্যাটাসে সাধারণ সম্পাদক লিখছেন, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যার অন্যতম প্রধান অভিযুক্ত ফয়সাল মাসুদ করিম, ফয়সালের সহযোগী আলমগীর শেখ ভারতে গ্রেফতার হওয়ার খবর আনন্দবাজার সহ ভারতের বিভিন্ন গণমাধ্যমে নিশ্চিত করেছে। হত্যাকাণ্ড ঘটানোর কয়েক ঘন্টার মধ্যেই ঘাতকরা ভারতে পালিয়ে যায়। অন্তর্বর্তী সরকারের সময় মূল অভিযুক্ত কেউ গ্রেফতার হয়নি, কিন্তু এই হত্যাকাণ্ডকে ঢাল বানিয়ে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করেছিল কিছু নৈরাজ্যবাদী দুষ্ট চক্র। নাসির বলেন, বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর 2 সপ্তাহের মাথায় ভারতে প্রধান 2 আসামি গ্রেফতার হওয়ার বিষয়টি তাৎপর্যপূর্ণ। আমরা বলেছি তাৎপর্যপূর্ণ। ইউনূস থাকলে এই ঘটনা ঘটতো না। ইউনূস নিজেও পারতো না ভারতের সাথে লেন দরবার করতে, আর বাংলাদেশের গোয়েন্দারাও যে ভূমিকা রেখেছে এইটা ইউনূসের দিনে সম্ভব ছিল না। জাতীয়তাবাদী দল হাদি হত্যার বিচারের ক্ষেত্রে বদ্ধপরিকর ছিল এবং আছে। নির্বাচনী ইশতেহারেও বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। বিএনপি চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেশে ফিরে ওসমান হাদির কবর জিয়ারত করেন এবং বিচারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। হাদি হত্যাকাণ্ডের বিচারের ক্ষেত্রে সরকারের অস্থিরতা, আন্তরিকতা তাদের কাজের মাধ্যমে প্রমাণিত হয়। ছাত্রদল সাধারণ সম্পাদক আশা প্রকাশ করেন, বন্দি প্রত্যাবর্তন চুক্তির প্রতি শ্রদ্ধাশীল হয়ে ভারত এই অভিযুক্তদের প্রত্যাবর্তন করবে। এটা ব্যাপারে আমরা প্রচন্ড আশাবাদী, ভারত এটা করবে, না করলে ধরতো না। এক্ষেত্রে সরকার অবশ্যই জোরালো কূটনৈতিক তৎপরতা চাইবে। হাদি হত্যার অভিযুক্ত 2 বাংলাদেশি রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ, প্রসঙ্গত বলা হচ্ছে আলমগীর হোসেন এই হত্যাকাণ্ডের পরে পালিয়ে যায়। আচ্ছা, ছাত্রদল সভাপতি সন্দেহ করছেন। নীলা ইসরাফিলের কথা আপনাদের মনে আছে? নীলা ইসরাফিল এনসিপির নেত্রী, তারপরে এনসিপির নেত্রী নানান কিছুতে পরে তর্ক বিতর্ক আলোচনা সমালোচনা দিয়েছেন। তার একটা ফেসবুক পোস্ট গতকাল রাতেই ঘুরছে। হাদি হত্যাকারীদের 2 জনকে যখন ভারতে গ্রেফতার করা হলো তার পরপরই পোস্ট। ওসমান হাদি হত্যাকাণ্ডের 2 অভিযুক্ত গ্রেফতার হওয়ার খবর সামনে আসার সাথে সাথে ইনকিলাব মঞ্চের জুমা তার ফেসবুক আইডি অফ করে দিছে। কিন্তু কেন? নীলা ইসরাফিল প্রশ্ন করছেন। জুমা
মির্জা আব্বাসকে মবের মুখে ফেলতে চেয়েছিলেন ঢাকা মেডিকেলে। হাদি যেদিন গুলিবিদ্ধ হয়েছে মির্জা আব্বাস দেখতে গিয়েছিলেন। জুমা তার ফেসবুক পোস্টেই বলেছে, আমরা এই নিয়ে আলোচনা করেছি, যে হাদি হত্যার সঙ্গে যারা জড়িত তারা তার জানাজার প্রথম দ্বিতীয় কাতারে উপস্থিত ছিল। সেই জুমা হঠাৎ করে কেন তার ফেসবুকের এই অ্যাক্টিভিটি বন্ধ করে দিল? স্বাভাবিকভাবে নিরাজ সাইফুল প্রশ্ন তুলতে পারেন না। এবার আসেন আরো একটি স্পর্শকাতর জায়গায়। ফয়সাল যেন বলির পাঁঠা না হয়, হাদির বোন। পুরো গ্যাং যেন সামনে আসে এবং জড়িত সবাইকে বিচারের আওতায় আনা হয়। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে তার বোন মাসুমা হাদি। তিনি বলেন, পুরো গ্যাং যেন সামনে আসে এবং জড়িত সবাইকে বিচারের আওতায় আনা হয়, শুধু ফয়সাল যেন বলির পাঁঠা না হয়। ফয়সালের ফাঁসি দিয়ে অন্যদের আড়াল করা হলে তা কখনোই ন্যায় বিচার হবে না। হাদি হত্যাকাণ্ডের 2.5 মাস পর প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও সহযোগী আলমগীর হোসেন গ্রেফতার করেছে ভারতের পুলিশ। সেই খবর পাওয়ার পর ওসমান হাদির বোন তিনি এই প্রতিক্রিয়া জানাচ্ছেন সংবাদ মাধ্যমকে। তার বোন মাসুমা সোমবার ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় খাসমহল এলাকায় বাড়িতে বসে তিনি সংবাদ মাধ্যমকে বলছেন, বিডি নিউজকে তিনি বলছেন, ফয়সাল একজন শুটার, তাকে গ্রেফতার করা হয়েছে, এতে আমরা কিছুটা আশাবাদী যে তার বিচার হবে। তবে এই হত্যাকাণ্ডের পেছনে আরো কারা জড়িত, ফয়সালকে কে নির্দেশ দিয়েছে, কে অর্থ জুগিয়েছে এবং কারা তাকে জেল থেকে জামিনে বের করে সহায়তা করেছে, এসব বিষয় তদন্তের মাধ্যমে প্রকাশ করা প্রয়োজন। হাদি গুলিবিদ্ধ হওয়ার পর 14 ডিসেম্বর হাদি গুলিবিদ্ধ হওয়ার পর গত 14 ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ জাবের বাদী হয়ে হত্যার চেষ্টার মামলা করেছিল। এটার চার্জশিটে নারাজি দিয়েছে বাদী পক্ষ। একই প্রশ্ন চারদিকে সবার মনে, যে আসলে এই ফয়সাল যে শুটার, সে কি তার ব্যক্তিগত স্বার্থে হাদিকে খুন করেছে নাকি তাকে দিয়ে কেউ করিয়েছে? আমার মনে হয় কি, বাংলাদেশে তো এইসব হত্যাকাণ্ড, রাজনৈতিক হত্যাকাণ্ড মানেই রাজনীতি, এটাকে নিয়ে রাজনীতি করা হয়। আচ্ছা, ভারতে যে গ্রেফতার হয়েছে, ভারতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, ভারতের মধ্যে থেকে আমরা কি এর মধ্যে জেনে যেতে পারি আড়ালের কিছু নাম, কারা এগুলো করিয়েছিল? কারণ অনেকের মধ্যে তো ইতিমধ্যে ধরপড়ানোর টেনশন শুরু হয়ে গেছে। মোস্তফা সরোয়ার ফারুকী বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে বড্ড এক পরিচিত মুখ। তার চেয়েও বেশি পরিচিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে। কড়া সমালোচনা থাকা সত্ত্বেও উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ার কিছুদিনের মধ্যে তার সমালোচকরা হয়ে যান কাছের লোক। প্রশ্ন হলো, সিনেমার এই ম্যাজিক বাস্তবে কিভাবে করেছিলেন ফারুকী? অভিযোগ আছে, ভিডিও নির্মাণ আর বিভিন্ন শো করার কাজ দিয়ে সমালোচকদের আপন করে নিয়েছিলেন ফারুকী। শিল্প একাডেমির সাবেক মহাপরিচালক প্রকাশ্যে অর্থ আত্মসাতের চেষ্টার অভিযোগ এনেছিলেন ফারুকীর বিরুদ্ধে। তাতে চলেনি তার গদি, বরং জুলাইয়ের নামে বাংলাদেশের ইতিহাসে অভূতপূর্ব আর্থিক অনিয়মের রেকর্ড করার নানা কাহিনী প্রকাশ হচ্ছে মোহাম্মদ ইউনূসের আমলের এই উপদেষ্টার নামে। বিনা দরপত্রে 110 কোটি টাকা খরচ করেছিলেন যে অজুহাতে, পরে দেখা গেল সে কাজ শেষই হয়নি। আবার নিজেকে পালের গোদা বানিয়ে নিয়ম বহির্ভূতভাবে নিজেই হয়েছেন নিয়োগকর্তা। জুলাই শোর নামে ভাই ব্রাদারদের কাজ দেয়া আর ড্রোন শোর নামে বিদেশে অর্থ পাচারেরও অভিযোগ উঠে এসেছে। আমাদের অনুসন্ধান বলছে, সিনেমার দৃশ্যের মতোই ফারুকী তার আর্থিক লেনদেনের অনিয়মগুলো রাখতে চেয়েছেন পর্দার আড়ালে। আওয়ামী লীগ আমলে নেওয়া সংস্কৃতি মন্ত্রণালয়ের সব প্রকল্পের খবর আপনি মন্ত্রণালয়টির ওয়েবসাইটে পাবেন, কিন্তু ফারুকীর আমলে ঠিক কী কী প্রজেক্ট নেওয়া হয়েছিল সেগুলোর কোনো ঠিকজি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাবেন না। শুধু তাই নয়, কৌশলে পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির ওয়েবসাইট থেকেও তথ্য সরিয়ে ফেলা হয়েছে। 2024 সালের 8ই আগস্ট দায়িত্ব নিয়েছিলেন মোহাম্মদ ইউনূস। শুরু থেকেই ইউনূসের সরকার পরিচিত পায় এনজিওগ্রাম সরকার হিসেবে। ওই বছরের 10ই নভেম্বর অন্তর্বর্তী সরকারের কলেবর বাড়ান ডক্টর ইউনূস। তখন নতুন করে উপদেষ্টা পরিষদে ডাক পান 4 জন। তাদের মধ্যে একজন ছিলেন চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। 2024 সালের 11ই নভেম্বর বিবিসি বাংলায় প্রকাশিত এক খবরে বলা হয়, মূলত উপদেষ্টা পরিষদে মোস্তফা সরোয়ার ফারুকীর নাম ঘোষণার পরপরই শেখ হাসিনা বিরোধী আন্দোলনের সংগঠক ও সমর্থকরা ক্ষোভ প্রকাশ করতে শুরু করেন। ফারুকী ও তার অভিনেত্রী স্ত্রী নুসরাত ইমরোজ তিশা শেখ হাসিনা বা আওয়ামী লীগের ঘনিষ্ঠ ছিলেন উল্লেখ করে তখন বৈষম্য বিরোধীরা একে আওয়ামী লীগ পুনর্বাসন হিসেবে বর্ণনা করেছিলেন। তখন অনেকে শেখ হাসিনার সাথে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার হাস্যোজ্জ্বল ছবিও পোস্ট করেছিলেন।
তিশা বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তৈরি করা ফিল্মে শেখ হাসিনার মায়ের চরিত্রে অভিনয় করেছেন। তখন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ, যিনি এখন মুক্তিযুদ্ধ মন্ত্রী, তিনি ঢাকায় এক অনুষ্ঠানে আওয়ামী ঘরানার লোকজন উপদেষ্টা পরিষদে ঢুকে গেছে বলে মন্তব্য করেছিলেন। এমনকি ফারুকীর নিয়োগের বিরুদ্ধে আইনি নোটিশ পর্যন্ত পাঠানো হয়েছিল, যেখানে দাবি করা হয়েছিল তার মতো বিতর্কিত ব্যক্তির উপস্থিতি অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করেছে। তবে রাতারাতি সিনেমার মতোই দৃশ্যপট পাল্টে ফেলেন ফারুকী। খুব দ্রুত জুলাই আন্দোলনে হতাহতদের নিয়ে সিনেমাটিক বহু কিছু করার স্বপ্ন দেখান। যারা তার নিয়োগের বিরোধিতা করেছিল তারা আস্তে আস্তে চুপসে যায়, পরে হয়ে যায় বন্ধু। শত্রু আর সমালোচকদের এমন ইউটার্নের পিছনে আছে কমিশনার বরাদ্দের ভাগাভাগির এক জটিল রহস্য। প্রতিটি প্রকল্প আর যে কোনো কাজ থেকে কমিশন অবধারিত হয়ে যায় খুব দ্রুতই। এই কমিশন বাণিজ্য প্রকাশ্যে চলে আসে ফারুকীর নিয়োগের 4 মাসের মধ্যেই। গত বছরের 2রা মার্চ পত্রিকার শিরোনাম হয় বিতর্কের খাতা খুললেন উপদেষ্টা ফারুকী। বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব এবং শিল্পকলা একাডেমির তৎকালীন মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ উপদেষ্টা ফারুকীর বিরুদ্ধে সরাসরি অর্থ আত্মসাতের চেষ্টার অভিযোগ করেছিলেন। সৈয়দ জামিল আহমেদ পদত্যাগের আগে একটি সংবাদ সম্মেলনে বিস্ফোরণ ঘটান। তিনি অভিযোগ করেন উপদেষ্টা ফারুকী কোনো আনুষ্ঠানিক চিঠি বা প্রজেক্ট প্রপোজাল ছাড়াই শিল্পকলা একাডেমির তহবিল থেকে কোটি কোটি টাকা দাবি করতেন। একটি নির্দিষ্ট ঘটনায় ফারুকী তাকে সরাসরি একটি চেক লিখে দিতে বলেন একটি জরুরি প্রজেক্টের জন্য। যখন জামিল আহমেদ নিয়ম অনুযায়ী লিখিত নির্দেশ দাবি করেন, তখন উপদেষ্টা তার সাথে চরম দুর্ব্যবহার করেন এবং তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেন। শিল্পকলা একাডেমি একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হলেও ক্ষমতায় থাকাকালে ফারুকী এটিকে তার ব্যক্তিগত প্রোডাকশন হাউস হিসেবে ব্যবহার করতেন। আমাদের অনুসন্ধান বলছে ইউনেস্কো সদর দপ্তরে প্রদর্শনের জন্য একটি 15 মিনিটের ভিডিও নির্মাণের জন্য ফারুকী আর তার অনুসারীদের টাকার দরকার ছিল। এই ভিডিও নির্মাণের জন্য কোনো বাজেট ক্লিয়ারেন্স ছিল না। তবুও ফারুকী একাডেমির নিজস্ব তহবিল থেকে টাকা বের করতে চেয়েছিলেন। যখন ডিজি অস্বীকৃতি জানান, তখন তাকে হোয়াটসঅ্যাপ সমন্বয় গ্রুপ থেকে বের করে দেওয়া হয় এবং মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মাধ্যমে তাকে কোণঠাসা করা হয়। জামিল আহমেদকে বিদায় করিয়ে দেওয়ার পর শিল্পকলা একাডেমি হয়ে যায় ফারুকীর অবৈধ আয়ের বড় একটি খাত। ফারুকীর নিয়োগের পর যারা তার সমালোচনায় মুখর ছিল, তাদের নানাভাবে শিল্পকলা একাডেমি থেকে টাকা দেওয়া হতো। ভিডিও নির্মাণের নামে 1.25 বছর ধরে চলে বহু 9-6। দর্শক, এরই মধ্যে বাংলাদেশের পত্রপত্রিকায় ফারুকীর মন্ত্রণালয়ের 2টি বড় প্রকল্পের দুর্নীতির খবর বেরিয়েছে। তার মধ্যে একটি হলো জুলাই স্মৃতি জাদুঘর। এই স্মৃতি জাদুঘরে যে অনিয়ম হয়েছে সেটি বাংলাদেশের কোনো রাজনৈতিক সরকারের আমলেও বিরল। গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘর বানানোর জন্য ফারুকীর মন্ত্রণালয় থেকে 111,19,81,000 টাকার বিশাল অঙ্কের প্রস্তাব দেওয়া হয়। 15 জুলাই সচিবালয়ে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এই বিপুল পরিমাণ অর্থ বরাদ্দের নীতিগত অনুমোদন দেয়। সরকারি নিয়মের ব্যত্যয় ঘটিয়ে কোনো ধরনের উন্মুক্ত দরপত্র ছাড়াই এই অর্থ খরচের অনুমতি আদায় করে নেন ফারুকী। সরকারি পিপিআর বা পাবলিক প্রকিউরমেন্ট রুলস অনুযায়ী এত বিশাল অঙ্কের কাজের জন্য উন্মুক্ত দরপত্র বা ওপেন টেন্ডার বাধ্যতামূলক, কিন্তু ফারুকীর নির্দেশে এখানে সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণ করা হয়। সরকারের পক্ষ থেকে যুক্তি দেওয়া হয়েছিল 5 আগস্টের মধ্যে কাজ শেষ করার জন্য এই তড়িঘড়ি পদ্ধতি অবলম্বন করা হয়েছে। কিন্তু অনুসন্ধানে দেখা গেছে 2024 সালের ডিসেম্বর থেকে এই প্রকল্পের পরিকল্পনা নেওয়া হয়েছিল। তবে কেন 7 মাস সময় হাতে থাকা সত্ত্বেও দরপত্র ডাকা হয়নি তখন? সরকারি নথিপত্র বলছে এই জাদুঘরটি প্রথমে জাতীয় জাদুঘরের একটি শাখা হিসেবে তৈরির পরিকল্পনা ছিল, কিন্তু ফারুকীর প্রভাবে পরবর্তীতে এটিকে একটি স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়। 2025 সালের 13 নভেম্বর এক অধ্যাদেশের মাধ্যমে 96 কোটি টাকা বাজেটের এই স্বতন্ত্র প্রকল্পটি অনুমোদন পায়। আবার 2025 সালের 3রা আগস্ট বলা হয় টাকা খরচ করেও জুলাই স্মৃতি জাদুঘরের বেশিরভাগ কাজই শেষ করেনি ফারুকীর পছন্দের 2টি প্রতিষ্ঠান। টিআইবির অভিযোগ অনুযায়ী এটি করা হয়েছিল নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠানকে অবৈধ সুবিধা দেওয়ার জন্য এবং স্বচ্ছতাকে ধামা চাপা দেওয়ার জন্য। এই 111 কোটি টাকা যাতে বেহাত না হয়
তার জন্য ফারুকী বেছে নিয়েছিলেন দুর্নীতির সবচেয়ে বড় পদটি। এই জুলাই স্মৃতি জাদুঘর নিয়ে ফারুকের বিরুদ্ধে আরও অভিযোগ আছে। টাইমস অফ বাংলাদেশের খবরে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের মন্ত্রী পদমর্যাদায় থেকে তিনি এমন এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছেন যেখানে তিনি নিজেই নিজের নিয়োগকর্তা এবং নিজেই নিজের অধীনস্থ প্রতিষ্ঠানের চেয়ারম্যান। আর সরকারি প্রতিষ্ঠানের চেয়ারম্যান হওয়ার জন্য নিয়োগের শিক্ষাগত যোগ্যতাও শিথিল করেছেন মোস্তফা সরোয়ার ফারুকী। জুলাই স্মৃতি জাদুঘর অধ্যাদেশের 8 নম্বর ধারায় বলা হয়েছিল, শিক্ষা, ইতিহাস বা সংস্কৃতি জগতের একজন বিশিষ্ট বিশেষজ্ঞ এই জাদুঘরের বোর্ডের নেতৃত্ব দেবেন। কিন্তু জাতীয় নির্বাচনের মাত্র কয়েকদিন আগে 3রা ফেব্রুয়ারি এক গেজেটের মাধ্যমে ফারুকী নিজেই সেই পদের দায়িত্ব গ্রহণ করেন। এই পদক্ষেপকে নৈতিক স্খলন ও স্বার্থের সংঘাত হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। একজন সিটিং উপদেষ্টা হিসেবে ফারুকী নিজেই এই জাদুঘরের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদটি অলংকৃত করেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি বলছে, এটি ছিল স্বার্থের সংঘাত বা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের একটি বড় উদাহরণ। একজন উপদেষ্টা কিভাবে তার নিজের মন্ত্রণালয়ের অধীনে গঠিত একটি প্রকল্পের প্রধান নির্বাহী হতে পারেন তা নিয়ে মন্ত্রণালয়ের সবার মধ্যে বিস্ময় থাকলেও ইউনূসের প্রিয় ভাজন ফারুকীর তাতে কোনো অসুবিধা হয়নি। জাদুঘরটির নিয়োগ বিধিমালা নিয়েও নানা প্রশ্ন উঠেছে। জনপ্রশাসন মন্ত্রণালয় প্রথমে 160টি পদের জন্য একটি খসড়া তৈরি করলেও ফারুকী তা প্রত্যাখ্যান করে দেন। পরবর্তীতে পদ ও নিয়োগ কাঠামো তৈরি করে তৎকালীন আইন উপদেষ্টা আসিফ নজরুলের নেতৃত্বাধীন লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ। সেই কাঠামোতে লোকবল নিয়োগে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার শর্তগুলো অনেক শিথিল করা হয়। সংশ্লিষ্টরা বলছেন, আগের শর্ত বহাল থাকলে ফারুকী নিজে গভর্নিং বোর্ডের চেয়ারম্যান হওয়ার যোগ্যতা হারাতেন। তাকে চেয়ারম্যান হওয়ার সুযোগ করে দিতেই শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হয়। ফারুকী তার ভাই ব্রাদারদের নিয়োগের জন্য 96টি পদে আবেদনের সময় দিয়েছিল মাত্র 7 দিন। অথচ সরকারি নিয়ম অনুযায়ী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর আবেদনের জন্য অন্তত 21 দিন সময় দেওয়া বাধ্যতামূলক। নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ করতে লিখিত পরীক্ষার বিধান থাকলেও মৌখিক পরীক্ষার মাধ্যমেই নিয়োগ দেন ফারুকী। দর্শক, মোস্তফা সরোয়ার ফারুকীর বিরুদ্ধে আর্থিক অনিয়মের বেশিরভাগ অভিযোগ ভিডিও নির্মাণের নামে সরকারি অর্থ নয়-ছয়ের। জুলাই স্মৃতি জাদুঘরের জন্য 19টি স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য মিনহাজ ট্রেড ইন্টারন্যাশনাল নামে একটি সংস্থাকে 5,23,00,000 টাকার কার্যাদেশ দেওয়া হয়। অথচ এই প্রতিষ্ঠানের আগে কোনো চলচ্চিত্র নির্মাণের অভিজ্ঞতাই নেই। জানা গেছে, উপদেষ্টা হিসেবে ফারুকীর নিয়োগের পর বিরোধিতাকারীদের কেউ কেউ এই প্রতিষ্ঠানের নামে এসব বরাদ্দ পেয়েছে। ফারুকের অর্থ লোপাটের অভিযোগের ক্ষেত্রে ভিডিও নির্মাণের পর চলে আসে জুলাইয়ের নামে নানা সংক্ষিপ্ত প্রোগ্রাম। 2025 সালের 18 জুলাই আন্দোলনে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান স্মরণে রাজধানীর হাতিরঝিলে পালিত হয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধ দিবস। 70 লাখ টাকা খরচের প্রস্তাব দেওয়া হয়েছিল আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে। অথচ কাগজে কলমে 7 কোটি টাকা খরচ দেখানো হয়েছে ওই অনুষ্ঠানটির জন্য। ফারুকীর আমলে করা ড্রোন শোগুলো নিয়ে আছে ব্যাপক প্রশ্ন। 2025 সালের ইউথ ফেস্টিভ্যালকে কেন্দ্র করে ফারুকী 2,500 ড্রোনের মাধ্যমে এক বিশাল আলোক প্রদর্শনীর পরিকল্পনা করেন। এই প্রজেক্টের ঘোষিত উদ্দেশ্য ছিল জুলাই বিপ্লবের দৃশ্য আকাশে ফুটিয়ে তোলা। কিন্তু এই লাইট শো এর আড়ালে যে আর্থিক অন্ধকার লুকিয়ে ছিল তা ছিল শিউরে ওঠার মতো। মন্ত্রণালয়ের প্রাথমিক তথ্য অনুযায়ী কেবল ড্রোনগুলো চীন থেকে আনতে খরচ ধরা হয়েছিল 5 লক্ষ মার্কিন ডলার বা 6 কোটি টাকা। কিন্তু এর বাইরে ইভেন্ট ম্যানেজমেন্ট, লজিস্টিক্স এবং আনুষঙ্গিক খরচের নামেও আরো কয়েক কোটি টাকা খরচ করা হয়েছিল। মজার ব্যাপার হলো, এই বিশাল ব্যয়ের কোনো সুনির্দিষ্ট হিসাব মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া হয়নি। বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন, যখন শহীদ পরিবারগুলো চিকিৎসার অভাবে ধুঁকছে তখন আকাশে কয়েক কোটি টাকার ড্রোন উড়িয়ে চেতনা দেখানোর যৌক্তিকতা কি? অভিযোগ আছে, এই ড্রোনের প্রকৃত মূল্যের চেয়ে অনেক গুণ বেশি খরচ দেখিয়ে বিদেশে টাকা পাচারের একটি গোপন রুট তৈরি করা হয়েছিল। ফারুকের বিরুদ্ধে সম্প্রতি বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত আরেকটি চাঞ্চল্যকর প্রতিবেদন হলো অস্তিত্বহীন থিয়েটার গোষ্ঠীকে ভুতুড়ে অনুদান দেওয়া। ফারুকের দুর্নীতির সবচেয়ে হাতে নাতে প্রমাণ মিলেছে সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোকে দেওয়া অনুদানের এই তালিকা থেকে। 2024-25 অর্থ বছরে 3 শতাধিক প্রতিষ্ঠানকে 2,22,43,000 টাকা অনুদান দেওয়া হয়।
একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সরেজমিন তদন্তে দেখা গেছে এই তালিকার অনেক প্রতিষ্ঠানের কোনো বাস্তব অস্তিত্বই নেই। অনুসন্ধানে দেখা গেছে মিরপুরের যে ঠিকানায় শিখা নাট্যগোষ্ঠী নামে যে প্রতিষ্ঠানকে টাকা দেওয়া হয়েছে, সেখানে গিয়ে দেখা যায় সেই হোল্ডিং নম্বরের কোনো ভবনই নেই। সেনপাড়ায় স্বর্ণদিতি নামের প্রতিষ্ঠানটির কোনো অস্তিত্বই নেই। বঙ্গবন্ধু এভিনিউ এবং ওয়ারির যে ঠিকানাগুলো বাংলাদেশ সংস্কৃতি পরিষদ ও লোক ও সংস্কৃতি কেন্দ্রের জন্য ব্যবহার করা হয়েছে, সেখানে গত 10 বছরেও কোনো প্রতিষ্ঠানের সাইনবোর্ড দেখা যায়নি। দর্শক, ফারুকের বিরুদ্ধে আরো একটি অভিযোগ আছে। সেটি হলো জুলাইকে কেন্দ্র করে অন্য মন্ত্রণালয়ে নেওয়া প্রজেক্টও তিনি নিজ মন্ত্রণালয়ের অধীনে নিয়ে আসতেন। সারা দেশের 64 জেলায় জুলাই স্মৃতি স্তম্ভ তৈরির যে প্রজেক্ট, সেটি শুরুতে ছিল মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের প্রজেক্ট, কিন্তু সেটি রাতারাতি চলে যায় ফারুকের মন্ত্রণালয়ে। দর্শক, মোস্তফা সরোয়ার ফারুকী শুধু আর্থিক অনিয়মই করেননি, সেসব অনিয়মের নথিপত্র লোপাট করেছেন এমন অভিযোগ পাওয়া যায় সংস্কৃতি মন্ত্রণালয় থেকে। 2009 সালের তথ্য অধিকার আইন অনুযায়ী স্বপ্রণীতভাবে তথ্য প্রকাশ করতে হয়। এর মাধ্যমে সরকারি প্রতিষ্ঠানগুলো তাদের কার্যাবলী, বাজেট এবং বরাদ্দ সংক্রান্ত তথ্য জনগণের জন্য উন্মুক্ত রাখতে বাধ্য। সংস্কৃতি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গেলে আপনি সমাপ্ত ও চলমান 2 ধরনের প্রকল্পের তথ্য পাবেন, কিন্তু বিস্ময়কর হলো যেসব প্রকল্পের তথ্য দেয়া আছে তার সবগুলো আওয়ামী লীগ আমলের। ফারুকীর আমলে নেওয়া কোনো প্রকল্পের বিবরণ আপনি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাবেন না। আবার 2008 সালে পাবলিক প্রকিউরমেন্টস বিধিমালার 90 ধারা অনুযায়ী নির্দিষ্ট সীমার উপরের দরপত্রগুলো অবশ্যই সংশ্লিষ্ট সরকারি দপ্তরের ওয়েবসাইট এবং কেন্দ্রীয় সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট বা সিপিটিউ এর ওয়েবসাইটে প্রকাশ করতে হয়। বিস্ময়কর হলেও সত্যি, ফারুকীর আমলে নেওয়া 3টি প্রকল্পের তথ্য পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির ওয়েবসাইটে দেওয়া হয়েছিল, কিন্তু ফারুকী বিদায় নেওয়ার পরদিন থেকে সেগুলোর তথ্য গায়েব হয়ে গেছে। সরকারি নিয়ম অনুযায়ী প্রতিটি কাজের বিবরণ জনসমক্ষে রাখার বাধ্যবাধকতা থাকলেও ফারুকীর আমলে এটি ছিল একটি ব্ল্যাক হোল। অনুসন্ধানে দেখা গেছে ফারুকীর আমলে সম্পন্ন হওয়া কোনো প্রকল্পের টেন্ডার আইডি বা খরচের ব্রেকডাউন ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে না। সাধারণত ডিজিটাল ফাইলগুলো এমনভাবে মুছে ফেলা হয়েছে যাতে কোনো অডিট টিম সহজেই দুর্নীতির শিখর পর্যন্ত পৌঁছাতে না পারে। একেবারে সিনেমার দৃশ্যের মতো নিজের ইচ্ছে মাফিক স্ক্রিপ্ট পরিবর্তন হলে যেমনটা হয়, তেমনই ঘটেছে ফারুকীর মন্ত্রণালয়ের ক্ষেত্রে। অবশেষে ওসমান হাদি হত্যা নিয়ে আমার এই চ্যানেলে আমি যে তথ্য দিয়েছিলাম, যে কথা বলেছিলাম, সন্দেহের দায়রায় যাদের রেখেছিলাম, সম্ভাব্য খুনি কারা হতে পারে এই বিষয়ে আমার ধারণা দিয়েছিলাম, ঠিক সেই সন্দেহ সত্যি হলো। গত 26শে ডিসেম্বর আর 31শে ডিসেম্বর এই দুদিন আমি দুটো ভিডিও করি হাদি হত্যার সম্ভাব্য কারণ ও খুনি কে বা কারা হতে পারে এই বিষয় নিয়ে। যা সন্দেহ করেছিলাম আজ প্রমাণ হলো তাই। কি বলেছে এই জবানবন্দি? নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী এই জবানবন্দিতে বেরিয়ে এসেছে এমন কিছু নাম এবং এমন কিছু তথ্য যা শুনলে আপনি চমকে উঠবেন। পাকিস্তান দূতাবাসের ভূমিকা থেকে শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামধারী নেতা, কারা ছিল এই হত্যার মূল ছক তৈরিকারী, কারা ছিল। আজ আমরা এই ঘটনার পরতে পরতে লুকিয়ে থাকা চাঞ্চল্যকর সব তথ্য বিশ্লেষণ করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে থাকছে এক ভয়ঙ্কর রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত। কয়েকদিন ধরেই পশ্চিমবঙ্গের গোয়েন্দা পুলিশের কাছে খবর ছিল যে বাংলাদেশের হাই প্রোফাইল একটি হত্যাকাণ্ডের আসামিরা কলকাতায় গা ঢাকা দিয়ে আছে। তারা মূলত শিলিগুড়ি হয়ে কলকাতায় প্রবেশ করেছিল এবং কলকাতায় একটি সন্ত্রাসী গোষ্ঠীর চরের সহযোগিতায় তারা লুকিয়েছিল। কিন্তু পশ্চিমবঙ্গে আসন্ন ভোটের কারণে ও ব্যাপক আধা সামরিক বাহিনীর উপস্থিতির জন্য এই সন্ত্রাসী চর, কলকাতায় সন্ত্রাসীদের যে চর আছে, সেই চর তাদেরকে লুকিয়ে রাখতে পারেনি, লুকিয়ে রাখার দায়িত্ব রাখতে চায়নি নিজেদের কাছে। রাজ্য গোয়েন্দাদের কাছে এই খবর পৌঁছে যায়। রাজ্য গোয়েন্দারাও দুজনের খবর, এই দুই খুনির ঘাতকের খবর পেয়ে যায়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ যখন তাদের কলকাতায় ধরার ছক কষছে, ঠিক তখনই ঘাতকরা টের পেয়ে যায়। তারা বুঝতে পারে
কলকাতায় তারা নিরাপদ নয়। তাই তারা গতকাল বনগাঁ সীমান্ত দিয়ে আবার বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। খবরে প্রকাশ, সীমান্ত পেরিয়ে তাদের আদালতে আত্মসমর্পণের প্ল্যান ছিল, কারণ তাদের ধারণা ছিল ভারতে ধরা পড়ার চেয়ে দেশে ফিরে যাওয়া এখন তাদের জন্য সহজ হতে পারে এবং সুবিধারও হতে পারে তাদের ভবিষ্যৎ। কিন্তু বনগাঁয় ওত পেতে থাকা পশ্চিমবঙ্গ পুলিশ তাদের হাতে নাতে গ্রেপ্তার করে। শুরু হয় ম্যারাথন জিজ্ঞাসাবাদ, আর সেই জিজ্ঞাসাবাদে তাদের মুখ থেকেই বেরিয়ে আসে একের পর এক বোমা। ঘাতকদের দেয়া তথ্য অনুযায়ী বাংলাদেশে ওসমান হাদিকে হত্যার পর তারা সরাসরি আত্মগোপন করেছিল, মানে লুকিয়েছিল কোথায়? ঢাকার পাকিস্তান দূতাবাসে। এ কথা আমি যেমন বলেছিলাম আমার আগের ভিডিওতে, তেমনই বলেছেন বাংলাদেশের ব্লিটস পত্রিকার সম্পাদক। তিনিও বলেছেন এই একই কথা। তিনিও বলেছিলেন পাকিস্তান দূতাবাসে লুকিয়ে থাকার কথা। ভাবুন একবার, একটি দেশের মাটিতে হত্যাকাণ্ড ঘটিয়ে অন্য একটি দেশের দূতাবাসে তারা নিরাপদ আশ্রয় পায়। তারা সেখানে কতদিন ছিল? তাদের জবানবন্দি অনুযায়ী বাংলাদেশে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত তারা সেখানেই ছিল। তাদের আশ্বাস দেওয়া হয়েছিল যে জামাত এনসিপি জোট, যারা এই হত্যার পরিকল্পনার সাথে যুক্ত, সেই জোট ভোটের পর ক্ষমতায় বসলে তাদের যা হোক একটা বিচারের ব্যবস্থা করে, মানে একটা প্রহসন তৈরি করে প্রমাণ অভাবে তাদের খালাস দেয়া হবে। কিন্তু নির্বাচনে যখন জামাত জোটের পরাজয় নিশ্চিত হয়, তখন তাদের সেখান থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়। গোয়েন্দা পুলিশের একটি বিশেষ অংশের সহায়তায় তাদের মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে পুশ করা হয়। সেখান থেকে তারা চলে যায় উত্তরবঙ্গের শিলিগুড়িতে এবং পরে শিলিগুড়ি হয়ে কলকাতায় এসে, আগেই বলেছি, তারা স্থানীয় সন্ত্রাসীদের একটি চরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে। কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে তারা দায়িত্ব নিতে, অজ্ঞাত কারণ আর কিছুই নয়, ধরা পড়ে যাওয়ার ভয়। কিন্তু এখানে তো সব ডাবল ক্রস থাকে, ডাবল এজেন্টও থাকে। তারা একসাথে সন্ত্রাসীদেরও এজেন্টের কাজ করে, আবার সেই খবর সরকারকেও তারা জানিয়ে দেয়, এমন লোকও থাকে। আর সেখান থেকেই তাদের বিপদের শুরু, কারণ এই খবরটা পৌঁছে যায় ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য পুলিশের কাছে। এবার আসি সবচেয়ে বিতর্কিত এবং গুরুত্বপূর্ণ অংশে। কারা এই ওসমান হাদিকে হত্যার মেটিকুলাস ডিজাইন, হ্যাঁ এটাও একটা মেটিকুলাস ডিজাইন, এটা কারা তৈরি করেছিল? এতদিন অনেক জল্পনা কল্পনা হয়েছে ভারতকে নিয়ে, আওয়ামী লীগকে নিয়ে। অনেকে ভারত বা আওয়ামী লীগের দিকে আঙুল তোলার চেষ্টা করেছেন। এই অনেকের মধ্যে ছিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যারা মাথা, তারাও শুরু থেকে কোরাস গান গেয়েছে যে এই হত্যাকাণ্ডের পেছনে রয়েছে আওয়ামী লীগ এবং ভারত। কিন্তু আসামিদের জবানবন্দি পুরো প্রেক্ষাপট বদলে দিয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশের কাছে তারা স্পষ্টভাবে স্বীকার করেছে যে এই হত্যার মূল চক্রান্তকারী ছিল তিনজন প্রভাবশালী ব্যক্তি। জামাতের একজন নেতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ হিসেবে পরিচিত এক ছাত্র নেতা, যিনি বর্তমান সময় বাংলাদেশে অত্যন্ত পরিচিত, খুব বড় মাপের নেতা, এবং ইনকিলাব মঞ্চের একজন নেতা, যিনি হাদির খুব কাছের মানুষ। সবচেয়ে বড় বিষয় হলো ঘাতকরা স্বীকার করেছে যে ভারত কিংবা আওয়ামী লীগের কেউ তাদের এই কাজের জন্য টাকা বা নির্দেশনা দেয়নি। এটি ছিল সম্পূর্ণ একটি পরিকল্পিত অভ্যন্তরীণ অপারেশন, যার মূল লক্ষ্য ছিল রাজনৈতিক অস্থিরতা তৈরি করা এবং সেই অস্থিরতা থেকে ভোট হলে ভোটের ফায়দা তোলা। অন্তর্বর্তী সরকারের ভেতরে এমন কেউ ছিলেন যারা এই হত্যাকাণ্ডের ফলে উদ্ভূত পরিস্থিতির দোহাই দিয়ে নির্বাচন স্থগিত করার ষড়যন্ত্র করেছিল। তারা সফল হতে পারেনি সেনাবাহিনীর বিরোধিতায়, আন্তর্জাতিক চাপ, সেই চাপের ফলে। সেটা অন্য প্রসঙ্গ, এখানে সেই প্রসঙ্গে আর আসছি না।
এই জবানবন্দি পাওয়ার পর পশ্চিমবঙ্গ পুলিশ আর দেরি করেনি, তারা পুরো রিপোর্ট পাঠিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে। সূত্রের খবর, ভারত সরকার ইতিমধ্যে এই গোয়েন্দা রিপোর্ট আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে সরকারকে, বর্তমান বিএনপি সরকারকে হস্তান্তর করেছে। এই খবরটি আসার পর থেকেই দু দেশের রাজনৈতিক মহলে যাকে বলে একেবারে তোলপাড় শুরু হয়েছে। বিশেষ করে ছাত্র আন্দোলনের ভেতরে থাকা কোনো ব্যক্তি বা ইনকিলাব মঞ্চের সম্পৃক্ততা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের জন্য এক বড়, এখন অন্তর্বর্তীকালীন সরকার নয়, এখন তো হচ্ছে বিএনপি সরকার, কিন্তু সেই তৎকালীন অন্তর্বর্তী সরকারের যারা মাথা ছিলেন তাদের অনেকের কাছেই এটা একটা বড় বিপদের লক্ষণ হিসেবে এবং বিপদের বিষয় হিসেবে দাঁড়াবে। অনেকেই সন্দেহ করছেন কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে আসতে শুরু করেছে। যদি এই ঘাতকদের দাবি সত্যি হয়, তবে বাংলাদেশের সাম্প্রতিক অনেক ঘটনার পেছনের মাস্টার মাইন্ডদের মুখোশ খুলে যেতে পারে। দর্শক, এই পুরো ঘটনাটি এখন এক বিশাল রহস্যের মোড় নিয়েছে। যারা এতদিন ভারতকে দোষারোপ করার চেষ্টা করেছিল, ঘাতকদের এই জবানবন্দি তাদের সামনে অনেকগুলো কঠিন প্রশ্ন ছুড়ে দিয়েছে। কেন পাকিস্তান দূতাবাস তাদের আশ্রয় দিল? কেন সরকার পরিবর্তনের সম্ভাবনা আসতেই তড়িঘড়ি করে ঘাতকদের ভারতে ঢোকানো হলো? আর সবচেয়ে বড় প্রশ্ন, হাদি হত্যার নেপথ্যে থাকা সেই ছাত্র নেতা বা ইনকিলাব মঞ্চের প্রাক্তন নেতার বর্তমান অবস্থানটা কি? তারা কি ভাবছে? তাদের সামনে কি বিপদ আসতে চলেছে? আপনারা কি মনে করেন প্রিয় দর্শক? এই জবানবন্দি কি বাংলাদেশের রাজনীতিতে কোনো নতুন মোড় আনবে, নাকি এর গভীরে আরো বড় কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্র লুকিয়ে আছে? আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন এবং পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। শেষ করার আগে একটি ডিসক্লেমার। হাদি হত্যাকাণ্ড আপাত দৃষ্টিতে একটি মেটিকুলাস ডিজাইন। এই সম্পর্কিত এবং যে জবানবন্দির কথা পশ্চিমবঙ্গ পুলিশের কাছে আসামিদের দেয়া যে প্রাথমিক জবানবন্দি, যার উপর ভিত্তি করে তৈরি এই প্রতিবেদন, সেটা একটি তদন্ত অধীন বিষয় এবং সেটা গোপনীয় বিষয়। তবু তা সত্ত্বেও যেসব খবর বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র মারফত জানতে পেরেছি, এখানে সেই খবরটি